ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশন 24 ঘন্টায় খবর। মঙ্গলবার থেকে বাসে আগের ভাড়া কার্যকর, পড়তে হবে মাস্ক, বাড়তি যাত্রী নেওয়া মানা। সিনহা হত্যায় পুলিশের ৩ সাক্ষী র্যাবের রিমান্ডে, কক্সবাজারের নীলিমা রিসোর্টে তদন্ত দল। এইচএসসির তারিখ নিয়ে গুজবে বিভ্রান্ত না হতে আহ্বান, পিএসসি জেএসসির মূল্যায়ন নিয়ে উদ্বেগ। শরীয়তপুরে নড়িয়ায় ভাঙনে বিলীন বাঁধের ৮৩ মিটার, ভোলায় বাঁধের ৯০ ভাগই ঝুঁকিতে। এবং মৌলভীবাজারের হাকালুকি হাওরে বেড়েছে পর্যটক, করোনার স্বাস্থ্যবিধির ক্ষেত্রে নমনীয় প্রশাসন। স্বাগত সমগ্র বাংলাদেশে, আপনাদের সাথে আছে আমি আতিফ আঞ্জুমান। শিরোনাম শুনছিলেন, এবার জানিয়ে দেব পুরো খবর। শর্ত সাপেক্ষে মঙ্গলবার থেকে গণপরিবহনে আগের ভাড়ায় ফিরে যাওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। ঢাকা সড়ক জোন, বিআরটিএ ও বিআরটিসির কর্মকর্তাদের সাথে অনলাইন সভায় এই সিদ্ধান্তের কথা জানান তিনি। ওবায়দুল কাদের বলেন, আগের ভাড়া কার্যকর হলেও বাস চালক, হেলপার ও যাত্রীদের অবশ্যই মাস্ক পরতে হবে। আসন সংখ্যার বেশি যাত্রী তোলা যাবে না। যাত্রা শুরু ও শেষে পরিবহন জীবাণুমুক্ত করতে হবে। নির্দেশনা না মানলে কঠোর ব্যবস্থা নিতে বিআরটিএকে নির্দেশনা দেন মন্ত্রী। করোনার কারণে ২৪ মার্চ সারা দেশে গণপরিবহন চলাচল বন্ধ ঘোষণা করে সরকার। পরে ১ জুন থেকে স্বাস্থ্যবিধি মানার শর্তে ৬০ ভাগ ভাড়া বাড়িয়ে বাস, মিনিবাস চলার অনুমতি দেওয়া হয়। কঠোরভাবে নিয়ম মানার বিষয়টি সরকারি নির্দেশনা সকলকে বিজ্ঞপ্তি আকারে জানানোর পাশাপাশি আইন অমান্যকারী যানবাহনের বিরুদ্ধে নিয়মিত কার্যক্রম জোরদারে বিআরটিএকে প্রয়োজনীয় নির্দেশনা দিচ্ছি। পাশাপাশি অবসরপ্রাপ্ত মেজর সিনহা হত্যা মামলায় কক্সবাজারের নীলিমা রিসোর্ট পরিদর্শন করেছেন র্যাবের তদন্ত দল। দুপুরে প্রায় ২ ঘন্টা সেখানে অবস্থান করেন তদন্ত কর্মকর্তারা। রিসোর্টের ২ কর্মচারীকে পুলিশের করা মাদক মামলার সাক্ষী, তাদের সঙ্গে কথা বলেন তদন্ত কর্মকর্তারা। এদিকে হত্যা মামলায় পুলিশের আরও ৩ সাক্ষীকে আবারও হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করছে র্যাব। প্রথমে কক্সবাজার কারাগার থেকে তাদের নিয়ে যাওয়া হয় জেলা সদর হাসপাতালে, সেখানে তাদের স্বাস্থ্য পরীক্ষা করা হয়। ২৫ আগস্ট এই ৩ সাক্ষীর আবারও ৪ দিন করে রিমান্ড মঞ্জুর করে আদালত। এদিকে বরখাস্ত ওসি প্রদীপ, পরিদর্শক লিয়াকত ও এসআই নন্দুলালের দ্বিতীয় দিনের রিমান্ড চলছে। এ বিষয়ে আরো জানাতে এবার কক্সবাজার থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী ইফতেখার ফয়সাল। ইফতেখার, ঘটনার প্রায় ১ মাস হয়ে গেল, ১ মাস পরে নীলিমা রিসোর্ট পরিদর্শন করেছে র্যাবের তদন্ত দল। এর আগে কখনো কোনো তদন্ত দল নীলিমা রিসোর্ট পরিদর্শন করেছে কিনা, আর রিসোর্টটি এতদিন কি পরিস্থিতিতে ছিল? আপনি জানেন, দুইটি প্রধানত হচ্ছে মামলার একটি স্বাভাবিক তদন্ত কাজ, যেটি মামলার তদন্ত কর্মকর্তা তিনি করছেন। আর পাশাপাশি আরেকটি তদন্ত কমিটি হয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের, যেখানে একজন অতিরিক্ত বিভাগীয় কমিশনারের নেতৃত্বে সেনাবাহিনী সহ বিভিন্ন সংস্থা এবং সংগঠনের প্রতিনিধিরা রয়েছেন। তো এর আগে আমরা দেখেছি যে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের যে তদন্ত দল, তারা কিন্তু সেখানে ঘুরে দেখেছিল। কিন্তু র্যাবের তদন্ত কর্মকর্তাকে এর আগে আমরা গিয়েছিলেন কিনা সে বিষয়ে নিশ্চিত নই।
কিন্তু আজকেই আমরা সেখানে দেখলাম এবং সেখানে গিয়ে আমরা দেখেছি যে শিপ্রা দেবনাথ সহ সিনহার সহযোগীদের বিরুদ্ধে যেই মাদকের মামলা হয়েছিল সেই মাদকের মামলার কয়েকজন সাক্ষী সেখানে অবস্থান করছেন নীলিমা রিসোর্টে। তাদের সঙ্গে এই মামলার তদন্ত কর্মকর্তা কথা বলেছেন। পাশাপাশি এই নীলিমা রিসোর্টে তারা যেখানে ছিলেন সিনহা সহ তার সঙ্গীরা সেই কক্ষগুলো তিনি দেখেছেন এবং প্রায় 2 ঘন্টার মতো তিনি সেখানে অবস্থান করেন এবং অবস্থান করে মামলার বিভিন্ন যে সংশ্লিষ্ট বিভিন্ন তদন্ত কার্যক্রমের জন্য যেগুলো দরকার সেই কার্যক্রমগুলো তিনি সেখানে চালিয়েছেন। আর এর বাইরে আমি যেটি বলবো সেটি হচ্ছে সকাল থেকেই আজকে কিন্তু একই সঙ্গে রিমান্ডের যে প্রক্রিয়া সেটি কিন্তু চলমান আছে। আপনি জানেন বরখাস্ত ওসি প্রদীপ সহ 3 জন এবং নতুন করে তাদের যে দ্বিতীয় দিনের রিমান্ড চলছে 3য় দফার, এবং একই সঙ্গে আজকে দেখেছে পুলিশের করা মামলার যে 3 জন সাক্ষী রয়েছে সেই সাক্ষীরও কিন্তু সেই সাক্ষী 3 জনের গত মঙ্গলবার রিমান্ড মঞ্জুর হয়েছিল, কিন্তু তাদেরকে আজকে জেল থেকে নিয়ে যাওয়া হয় জিজ্ঞাসাবাদ করার জন্য। এবং এই জিজ্ঞাসাবাদ নিয়ে কিন্তু আমরা তদন্ত কর্মকর্তার কাছে জিজ্ঞেস করেছি এর আগে। তিনি জানিয়েছিলেন যে এতদিন ধরে যেই তদন্ত কার্যক্রম চলছিল রিমান্ডের মধ্যে সাধারণত তাদেরকে পৃথকভাবে জিজ্ঞাসাবাদ করা হয়েছে এবং পৃথকভাবে তারা যে তথ্যগুলো দিয়েছেন সেই তথ্যগুলো যাচাইয়ের জন্য তাদেরকে মুখোমুখি জিজ্ঞাসাবাদ করার প্রক্রিয়া চলছে এবং পরস্পরকে বিষয়ে জানাবেন রিসোর্টের বিষয়ে। রিসোর্টটি কি এতদিন স্বাভাবিক কার্যক্রম সেখানে চলছিল নাকি রিসোর্টটি সিল করে দেওয়া হয়েছিল? নীলিমা রিসোর্টের মূলত সিনহা সহ তার সঙ্গীরা যে কক্ষগুলোতে ছিলেন সেই কক্ষগুলোতে তালা লাগিয়ে দেওয়া হয়েছে। সেখানে ভাড়া দেয়া না হলেও অন্যান্য যে কক্ষগুলো রয়েছে সেখানে কিন্তু অতিথিরা আসছেন বলে হোটেলের যে কর্তৃপক্ষ তারা আমাদেরকে জানিয়েছেন। তবে যেহেতু এখন করোনাকাল সেজন্য আমরা দেখেছি যে খুব বেশি যে অতিথি তাদের সেখানে নেই এবং হোটেলে ওঠার প্রবণতাও একটু মানুষের কম, কারণ অনেকের মধ্যেই আসলে নীলিমা রিসোর্টের এই ঘটনার পর স্বাভাবিকভাবেই অনেকে সেদিকে যেতে চান না এবং তারা এই ঘটনার সুরাহা না হওয়া পর্যন্ত যেহেতু নানা যে তদন্ত সহ অন্যান্য কার্যক্রমের কারণে তাদের স্বাভাবিক যেই চলাফেরা সেটি হয়তো ব্যাহত হবে, এমন সংখ্যায়ও আসতে না পারেন এমন একটি সংখ্যার কথাও আমাদেরকে সেখানকার যারা কর্মরত তারা আজকে জানিয়েছেন। কক্সবাজার থেকে মেজর সিনহা হত্যা মামলার অগ্রগতি বিষয়ে জানাচ্ছিলেন সহকর্মী ইফতেখার ফয়সাল। দেশে করোনায় আরও 32 জনের মৃত্যু হয়েছে, এর মধ্যে পুরুষ 26 এবং নারী 6 জন। এ নিয়ে মোট প্রাণহানি হল 4206 জনের। 92টি ল্যাবে 24 ঘন্টায় 11,689 নমুনা পরীক্ষায় করোনা শনাক্ত হয়েছে 2131 জনের। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার 18.23%। শনিবার স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে জানানো হয় দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়ালো 3,08,925 জনে। সুস্থ হয়েছেন আরও 2,027 জন। এ নিয়ে মোট সুস্থ 1,98,863 জন। এইচএসসি ও সমমানের পরীক্ষা নিয়ে গুজবে বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। সামাজিক যোগাযোগ মাধ্যম পরীক্ষার বিভিন্ন তারিখ ছড়ানোয় পরিপ্রেক্ষিতে এই আহ্বান জানানো হয়। মন্ত্রণালয়ের তথ্য ও জনসংযোগ কর্মকর্তা এম.এ. খায়ের জানান, মিনিস্ট্রি অব এডুকেশন বোর্ড সহ বিভিন্ন নামে ভুয়া ফেসবুক পেজেও ছড়ানো হচ্ছে বিভ্রান্তি। শিক্ষা মন্ত্রণালয়ের ভেরিফাইড পেজ ছাড়া অন্য পেজের বিষয়ে সবাইকে সতর্ক থাকার অনুরোধও জানান তিনি। বলেন, করোনা পরিস্থিতিতে শিক্ষা প্রতিষ্ঠান খোলা এবং এইচএসসি ও সমমানের পরীক্ষার বিষয়ে এখনও সিদ্ধান্ত হয়নি। শিক্ষার্থীদের গুজবে কান না দিয়ে পড়ালেখায় মনোযোগ দেওয়ার আহ্বান জানান মন্ত্রণালয়ের তথ্য কর্মকর্তা। পিইসি ও জেএসসি পরীক্ষা বাতিলের পর পরের ক্লাসে ওঠার মূল্যায়ন নিয়ে উদ্বিগ্ন অভিভাবকেরা। মেধা যাচাইয়ের মাধ্যমে মূল্যায়ন চান তারা। এদিকে এই 2 পরীক্ষা না হয় শিক্ষার্থীদের মানসিক চাপ কমবে বলে মত মনোবিদদের। আর শিক্ষাবিদরা দিচ্ছেন ছুটির মধ্যে পড়াশোনার প্রস্তুতি সেরে রাখার পরামর্শ। সাফাত সুহান লাবিবা কেসি মডেল স্কুল অ্যান্ড কলেজের 8ম শ্রেণীর ছাত্রী। জেএসসি পরীক্ষা হচ্ছে না, তাই পরের ক্লাসে যাওয়ার মূল্যায়ন নিয়ে আছে ভাবনা। লাবিবার ছোট ভাই আবরার জুনাইদ ওয়াসি পরে ক্লাস 5-এ। সে পিইসিতে 32 লাখ শিক্ষার্থীর একজন। করোনার কারণে প্রাথমিক শিক্ষা সমাপনী পিইসি পরীক্ষায় বসা হচ্ছে না তারও। জেএসসিটা দিলে আমার
খাতার উপর ভিত্তি করে মেধা যাচাই করে আমরা নম্বরপত্র পেতাম, কিন্তু যেহেতু স্কুলে আমার একটা মূল্যায়ন দেওয়া হচ্ছে তাই ওটা থেকে আমার টেনশন আছে ওটা কীভাবে দেখা হবে। পরীক্ষা হলে আমাদের দেশের সংক্রমণের হার বাড়বে, তার থেকে ভালো আমাদের স্বাস্থ্যের উপর নির্ভর করে পিএসসি পরীক্ষা না হওয়া। তবে চলমান পরিস্থিতিতে সরকারের পরীক্ষা বাতিলের সিদ্ধান্তকে যৌক্তিক মনে করছেন অভিভাবকেরা। তাদের প্রত্যাশা পরের ক্লাসে যাওয়াটা যেন মেধার ভিত্তিতেই হয়। বর্তমান পরিস্থিতি যেহেতু পরীক্ষা হচ্ছে না, ওদের যে প্রমোশন হবে এটা যেন সঠিক মেধা যাচাইয়ের মাধ্যমে হয়। আর শিক্ষাবিদেরা দিচ্ছেন স্কুল ছুটির মধ্যে পুরোদমে পড়াশোনার প্রস্তুতি সেরে রাখার পরামর্শ, পাশাপাশি দিয়েছেন উপবৃত্তি বাড়ানোর তাগিদ। যেহেতু মেধাবৃত্তি এবার দেওয়া সম্ভব হচ্ছে না প্রাথমিক এবং জেএসসি জেডিসিতে, উপবৃত্তিটা বাড়িয়ে দেওয়া খুবই প্রয়োজন। শিক্ষকদের জন্য একটি প্রণোদনা থাকা খুবই প্রয়োজন। এদিকে শুধু ফলের ভিত্তিতে মেধা যাচাইয়ের প্রতিযোগিতা থেকে সরে আসার তাগিদ দিয়েছেন মনোবিদেরা। আমাদের স্কুলের যে পরীক্ষাটা হচ্ছে না, সেক্ষেত্রে কিন্তু খুব মনস্তাত্ত্বিক উপায় যে বাচ্চাদের অনেক রকমের প্রভাব পড়ছে তা না, বরং এক অর্থে কিন্তু একটু ইতিবাচক অর্থে যে আমাদের এই জেএসসি পিএসসি পরীক্ষার নাম করে আমাদের অভিভাবকরা কিন্তু শিশুদের মধ্যে একটা ঘোর দৌড়ের মধ্যে তারা ছুটিয়ে দেন। একসময় পিইসি জেএসসি পরীক্ষা না থাকলেও ক্ষুদে শিক্ষার্থীদের পড়াশোনায় বড় কোনো প্রভাব পড়েনি জানিয়ে মনোবিদেরা আরও বলছেন, ভালো ফলের জন্য উদ্বিগ্ন না হয়ে শিশুর মানসিক স্বাস্থ্য ঠিক রাখতে যুক্ত করতে হবে খেলাধুলা ও সামাজিক কার্যক্রমে। জাহানারা পারভিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। রাজধানীর মতিঝিলে এফবিসিসিআই এর অনুষ্ঠানে বক্তব্য রাখছেন প্রধানমন্ত্রী বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান। আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। ইংরেজিতে উনি নোট করেছেন যেটা একটা ব্যবসা সম্বন্ধে, একটা আপনার কয়লা লাইসেন্স দেওয়ার সম্বন্ধে, কাকে এজেন্সি দেওয়া হবে, কার এজেন্সিটা ক্যান্সেল করা হবে, সেটা উনি ফাইলের উপরে ইংরেজিতে একটা নোট দিয়েছেন এবং যুক্তি দিয়েছেন যে এটা কেন ক্যান্সেল করা হচ্ছে এবং এটা অন্য কাউকে দেওয়া হচ্ছে, কেন দেওয়া হচ্ছে। আপনি বিশ্বাস করবেন, আমি কিন্তু ওনার ওই নোটটা শুনে যখন আমি দেখলাম, পরে আমি কিন্তু নিসোলাকে বলেছি যে আমাকে কপি পাঠাইতে, যেভাবে ওটা লেখা আছে, যে ল্যাঙ্গুয়েজে যে কমান্ড, ইংরেজি উপরে যে ওনার কমান্ডটা, এটা কিন্তু অ্যাবসলিউটলি আশ্চর্য। নেই, একটু বিউটিফুলি উনি কিন্তু যুক্তিটা দিয়েছেন এবং ওই সিদ্ধান্ত নিয়ে বঙ্গবন্ধুর বিরুদ্ধে একটা দুর্নীতি মামলা করে। তো যখন ওনার বিরুদ্ধে একটা দুর্নীতি মামলা হয়, ঠিক সেই সিদ্ধান্ত নিয়ে এটা আবার হাইকোর্টে উনি যখন হাইকোর্টে মামলাটা যায়, হাইকোর্টের জাজ, দুজন জাজ হাইকোর্টের যখন তাদের রায়তে, সে রায়টাও আবার ইংরেজিতেই, সে রায়টাও আবার নিসোলার পরে শুনেছিলেন সেদিন। এবং হাইকোর্টের জাজরা যে রায়টা দিয়েছে বঙ্গবন্ধুর সেই সিদ্ধান্তের উপরে তারা যেভাবে মানে বিস্তারিত ভাবে তারা আপনার এনালিসিস করে বলেছেন যে উনি যে সিদ্ধান্ত দিয়েছেন, ওনার ফাইলে যে কথাটা লেখা আছে, এটাতে কিন্তু প্রমাণ হচ্ছে যে উনি কোন রকমের দুর্নীতি করেন নাই এবং উনি যে সিদ্ধান্ত নিয়েছিলেন খুব সঠিক সিদ্ধান্ত। এই যে বঙ্গবন্ধু সম্বন্ধে এতগুলি জিনিসগুলি আমাদের অজানা, এগুলি যে আমি কিন্তু পরে মাননীয় প্রধানমন্ত্রীর সাথে কথা বলেছি, উনিও বললেন এবং আমরা লং লিস্ট বলেছি যে বঙ্গবন্ধু তো ওনার লাইফে আমরা বলি অনেক সময় উনি কিন্তু জেলে গিয়েছেন, কিন্তু জেল থেকে উনি বের হলেন কেমনে? উনি যখন জেলে থেকে বের হয়েছেন, উনি সবসময় আইনি লড়াই করে তার কিন্তু উনি জেল থেকে বের হলেন। এই যে আইনি লড়াই উনি করতেন, উনি যে এতগুলি, এটা তো আমাদের রেকর্ডে আছে। আমি এখন বলেছি আমরা এই রেকর্ডগুলিও বের করে ওনার মানে উনি তো মাল্টি ফ্যাসেটেড একজন লোক ছিলেন। ওনার সম্বন্ধে তো যতগুলি রিসার্চ করা হলো ওটা কিন্তু শেষ হবে না। কিন্তু আমি জাস্ট এই কয়েকটি কথা বলতে চেয়েছিলাম, যেটা এভরিডে আমরা ওনার সম্বন্ধে নতুন কথা বলি, আমরা জানতে পাই সেটার জন্যে। এবং শেষ করার আগে একটা জিনিস বলবো, আজকে আমরা সবাই এতগুলি কথা বলতে পারছি, যাই করতে পারছি, বিকজ আমরা স্বাধীন দেশ, আমরা একটা স্বাধীন দেশ পেয়েছি। উনি সব থেকে বড় পরিষ্কার যেটা আমাদেরকে সব থেকে বড় উনি মানে জিনিস দিয়ে গিয়েছেন, সেটা হলো আমাদের দেশ। মানে আমরা একটা স্বাধীন দেশ পেয়েছি, আমাদের
প্রধানমন্ত্রী উনি যেটা করতে পেরেছেন, আমরা বঙ্গবন্ধু স্বাধীন দেশ দিয়ে গেলেন, উনি আমাদের দেশটাকে এমন একটা জায়গায় নিয়েছি, এখন যখন আমরা বিদেশে যাই আমাদের এই সবুজ পাসপোর্ট নিয়ে আমাদেরকে এখন সবাই কিন্তু উইথ রেসপেক্ট আমাদেরকে দেখে। মানে আমাদের বাংলাদেশ যে আজকে পৃথিবীতে উন্নয়নের একটা রোল মডেল হয়ে গেছে, সেটা কিন্তু আমরা জননেত্রী শেখ হাসিনার কারণে হয়েছে। আমি আবার আমাদের ফাহিমকে আমি অনেক অনেক ধন্যবাদ জানাই যে আজকে 15 অগস্ট মাসে আমাদের শোক দিবসের উপলক্ষে এই বিসিসিআই তরফ থেকে এত ভালো এত বড় একটা অনুষ্ঠানটা আয়োজন করার জন্য ধন্যবাদ জানিয়ে আমি বক্তব্য শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরদিন। শরীয়তপুরের নড়িয়ায় পদ্মায় বিলীন সুরেশ্বর সুরক্ষা বাঁধের 83 মিটার অংশ, ফলে ভাঙনের ঝুঁকিতে 20 গ্রামের বাসিন্দারা। বাঁধে জরুরি ভিত্তিতে দেয়া বালুভর্তি জিও ব্যাগ, জিও টিউব ও সিসি ব্লকও ভেসে গেছে। বাঁধ ধসে যাওয়ায় লোকালয়ের 60 মিটার এলাকায় ফাটল দেখা দিয়েছে। ভাঙনের ঝুঁকিতে বাঁধের 500 মিটার। পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে, ভাঙন রোধে আবারও জিও ব্যাগ ও টিউব ডাম্পিংয়ের কাজ শুরু হয়েছে। বাঁধটি ধসে যাওয়ায় ভাঙনের ঝুঁকিতে 100 বছরের পুরনো সুরেশ্বর দরবার সহ আশপাশের 20 গ্রামের অন্তত 5000 মানুষ। ব্যাগ হইতে লয়ে গেছে সুরেশ্বর আছে কত দূর, এইখান থেকে অন্তত 50-100 ডলার লাই সুরেশ্বর। ইতিপূর্বে যে যে স্লোপটা আমরা ডেভেলপ করছিলাম যে নদী গর্ভে চলে যায়, ফলে এখানে প্রায় 60 মিটার অংশ নদীর স্লোপ ভেঙে যায়। সেই ভাঙা অংশটাকে আমরা আবার মেরামত করার জন্য পুনরায় জিও ব্যাগ এবং জিও টিউব ডাম্পিং কাজ শুরু করছি। ভোলায় 358 কিলোমিটার বন্যা নিয়ন্ত্রণ বাঁধের মাত্র 33 কিলোমিটার স্থায়ী, বাকি 325 কিলোমিটার বাঁধই পুরনো, সরু, নিচু, অস্থায়ী। এছাড়া বাঁধে জনবসতি, পশুপালন ও অপরিকল্পিত সড়ক থাকায় রয়েছে ভাঙনের ঝুঁকিতে। প্রয়োজনীয় বরাদ্দ না থাকায় সঠিক রক্ষণাবেক্ষণ হচ্ছে না বলছে পানি উন্নয়ন বোর্ড। দ্বীপ জেলা ভোলায় 60-এর দশক থেকে বন্যা নিয়ন্ত্রণ বাঁধ নির্মাণ শুরু হয়। 70-এ ভয়াল জলোচ্ছ্বাস গর্কির আঘাতের পর লবণাক্ত পানি ও বন্যার কবল থেকে জনপদ রক্ষায় বাঁধ দিয়ে নিরাপদ বেষ্টনী করা হয়। এরপর ভোলায় বড় ধরনের বন্যা না হলেও অস্বাভাবিক জোয়ার, প্রবল স্রোত আর ভাঙনে 91% বাঁধ ঝুঁকিপূর্ণ হয়ে পড়ছে। বাঁধের উচ্চতা কম থাকায় সামান্য জোয়ারের পানিতে তলিয়ে যায় লোকালয়। এছাড়া রক্ষণাবেক্ষণের অভাবে ভেঙে যাচ্ছে বাঁধগুলো। স্বাধীনতার পর থেকে এ পর্যন্ত সংস্কার না করার প্রেক্ষিতে দীর্ঘদিন পর্যন্ত এই বাঁধগুলো ঝুঁকির ভিতরে আছে। ইদানিং দেখছি যে বেড়িগুলো খুব চিকন করে এবং খুব নরম করে করা হয় এবং উচ্চতাও খুব কম। এখনকার বাঁধগুলো একটা রোডের মতো কোনোরকম করে আর দূরত্ব থাকে না, এটা নদীর লগে ঝাঁপাইলে বানগুলা ফালিয়ে দেয়। পানি উন্নয়ন বোর্ড বলছে পুরনো নকশার পরিবর্তন করে 20 ফুট উঁচু, 92 থেকে 108 ফুট দৈর্ঘ্যের তলদেশ এবং আরসিসি ব্লক মোড়ানো 33 কিলোমিটার টেকসই বাঁধ নির্মাণ করা হয়েছে। ঝুঁকি কমাতে আরও উঁচু প্রশস্ত বাঁধ নির্মাণের পরিকল্পনা রয়েছে। আমাদের বাঁধগুলোকে নতুন করে উচ্চতা বৃদ্ধি, বাঁধের সেকশন ডেভেলপমেন্ট মানে চওড়া করা ইত্যাদির প্রসঙ্গ চলে এসেছে। তো পানি সম্পদ মন্ত্রণালয় এবং পানি উন্নয়ন বোর্ডের হেডকোয়ার্টার এই ব্যাপারে কাজ করতেছে। 5 আগস্ট মেঘনার দৌলত খান পয়েন্টে পানির উচ্চতা ছিল 4.55 মিটার, যা বিপদসীমার 114 সেন্টিমিটার ওপরে। অথচ গত বছরের 3 আগস্ট মেঘনায় সর্বোচ্চ পানি ছিল 4 মিটার। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। এ বিষয়ে আরো জানাতে ভোলা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী নজরুল হক। নজরুল, এলাকাবাসীর অভিযোগ সঠিক রক্ষণাবেক্ষণের অভাবে বাঁধগুলো ভেঙে যাচ্ছে, আর পানি উন্নয়ন বোর্ড বলছে রক্ষণাবেক্ষণে প্রয়োজনীয় বরাদ্দের অভাবেই এমনটি হচ্ছে। এ বিষয়ে সংশ্লিষ্ট কারোর সাথে কথা বলতে পেরেছেন কিনা? ধন্যবাদ আপনাকে। আপনি ইতিমধ্যেই প্রতিবেদনের মাধ্যমে জানতে পেরেছেন যে ভোলার 9% বাঁধ টেকসই আর বাকি 91% বাঁধ ঝুঁকিতে আছে। আপনি যদি একটু পিছনের দিকে তাকান তাহলে দেখবেন যে এখানে যে বাঁধটি আছে এই বাঁধটি একটি টেকসই বাঁধ এবং ব্লক বেষ্টিত বাঁধ, অনেক উঁচু এবং
প্রশস্ত বাঁধ। এই বাঁধটি তৈরি করা হয়েছে মাত্র 1 মাস আগে। 1 মাস যেতে না যেতেই এই বাঁধটিতে বসতি গড়ে উঠেছে, এখানে একটি বাজার গড়ে উঠেছে, এখানে ধান শুকানো হচ্ছে, গরু পালন করা হচ্ছে। এইভাবে যদি বসতি গড়ে তোলা হয় তাহলে এই বাঁধটিও খুব শীঘ্রই ঝুঁকিপূর্ণ হয়ে যাবে, এটাই সবাই মনে করছেন। এছাড়া ঠিক এমনই ভাবে আরো যে বাকি 325 কিলোমিটার বাঁধ রয়েছে এগুলো মানুষের ব্যবহারের কারণে দিন দিনই ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। সেই ঝুঁকিপূর্ণ বাঁধগুলো সংস্কার করতে গেলে যে অর্থের প্রয়োজন সে অর্থের সংকুলান পানি উন্নয়ন বোর্ডের পক্ষে করা সম্ভব হচ্ছে না। আমি ভোলা পানি উন্নয়ন বোর্ডের যে নির্বাহী প্রকৌশলী ভোলা 2-এর হাসান মাহমুদের সঙ্গে কথা বলেছি। তিনি আমাকে জানিয়েছেন আমি এখন যে টেকসই বাঁধটিতে আছি ভোলা সদর উপজেলার ইলিশায়, এই বাঁধটি যদি করা হয় প্রতি কিলোমিটারের জন্য ব্যয় হয় 100 কোটি টাকা। এভাবে ভোলার সমগ্র বাঁধকে যদি টেকসই বাঁধে পরিণত করা হয় তাহলে খরচ হবে অন্তত 35,000 কোটি টাকা, যে টাকার সংকুলান করা পানি উন্নয়ন বোর্ডের পক্ষে একটু কষ্টসাধ্য। তবুও তিনি আমাকে আশ্বস্ত করেছেন, তিনি আমাদের মাধ্যমে এলাকাবাসীকে অনুরোধ করেছেন মানুষ যেন বাঁধটিকে ব্যবহার করে ক্ষতিগ্রস্ত না করে, আর যে পুরনো বাঁধগুলো রয়েছে সেই বাঁধগুলোকে পর্যায়ক্রমে এভাবে টেকসই বাঁধে পরিণত করা হবে। আর স্থানীয় লোকজন বলছেন যাতে করে খুব দ্রুত বাঁধগুলো সংস্কার করা হয়, মানুষের ব্যবহার উপযোগী করা হয়, মানুষকে একটু আশ্বস্ত করা হয় যেন বাঁধগুলো নিরাপদ হয়। কেননা নদীতে দিন দিন পানির চাপ বাড়ছে। এবছর পানির চাপ বাড়ার কারণে বাঁধ ভাঙা জোয়ারে মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে। আগামী বছর যাতে মানুষ আবার ক্ষতিগ্রস্ত না হয় এখন থেকেই সেই উদ্যোগ গ্রহণ করার জন্য পানি উন্নয়ন বোর্ডের কাছে স্থানীয় লোকজন অনুরোধ করেছেন। এই ছিল ভোলা থেকে আমার ধন্যবাদ। ঝুঁকিপূর্ণ বাঁধের বিষয়ে জানাচ্ছিলেন সহকর্মী নজরুল হক। সিলেটের গোলাপগঞ্জে বাস ও সিএনজি অটোরিকশা সংঘর্ষে নিহতের সংখ্যা বেড়ে 5 জন। নিহতদের 2 জন একই পরিবারের সদস্য। দুর্ঘটনার পর বাসটি জব্দ করা হলেও চালক পালিয়ে যায়। পুলিশ জানায় সকালে গোলাপগঞ্জের চৌরুহি এলাকার বড়লেখাগামী একটি বাসের সঙ্গে সিলেটগামী একটি সিএনজি চালিত অটোরিকশার সংঘর্ষ হয়। ঘটনাস্থলেই মারা যান 3 জন। আহত 2 জনকে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় তাদের। নিহতদের মধ্যে লালমিয়া ও জাকারিয়া আহমদ চাচাতো ভাই। তাদের বাড়ি গোলাপগঞ্জের লরিফর এলাকায়, আর বাহারুদ্দিনের বাড়ি ফাজিলপুরে। বাকি 2 জনের পরিচয় এখনো জানা যায়নি। কুষ্টিয়ার দৌলতপুরে ধারালো অস্ত্রের আঘাতে হাসিনুর রহমান নামে এক ব্যক্তি নিহত হয়েছে। এ ঘটনায় অভিযুক্ত মুজিবুর রহমানকে আটক করেছে পুলিশ। পুলিশ বলছে সকালে উপজেলার ফিলিপনগর ইউনিয়নে হাসিনুর রহমানের উপর হামলা চালায় মুজিবুর রহমান। পরে তাকে উদ্ধার করে দৌলতপুর হাসপাতালে নেওয়া হলে মারা যান তিনি। স্থানীয়রা জানান গত বছর মুজিবুরের ছেলে স্কুল ছাত্র আনোয়ারকে হত্যা করে সহপাঠীরা। সে সময় হাসিনুর রহমান তাদের পক্ষ নেয় বলে অভিযোগ আছে। তার প্রতিশোধ নিতেই এই হত্যা বলে ধারণা করছেন এলাকাবাসী। করোনা পরিস্থিতির মাঝেও মৌলভীবাজারের হাকালুকি হাওড়ে বেড়েছে পর্যটকের উপস্থিতি। এ বিষয়ে কিছুটা নমনীয় প্রশাসন, তবে হাওড়ে দুর্ঘটনা এড়াতে জোর দেওয়া হয়েছে সচেতনতা বাড়ানোর উপর। মিঠা পানির বৃহত্তম হাওর হাকালুকি, ছোট বড় 238টি বিল আর 10টি নদী মিলিয়ে পরিধি প্রায় 18,000 হেক্টর। বর্ষায় যা বেড়ে দাঁড়ায় 23,000 হেক্টরে। জলে টইটম্বুর হাওর বিলাসে প্রতিদিনই বিভিন্ন জেলা থেকে আসেন হাজারের বেশি পর্যটক। হাওরে সবচেয়ে আমার ভালো লাগে, আমি প্রথমবার যখন আসছি তখন মানে দূর থেকে মনে হচ্ছিল সমুদ্রের মতো। খুব বেশি এনজয় করলাম, বহুত মানুষ এখানে আইসেন ঘুরানি বেড়ানি, আর ওভারঅল সবটা মিলে আমার কাছে আসলে খুব বেশি উপভোগ করলাম। একদিকে করোনা সংক্রমণের ঝুঁকি, অন্যদিকে ছোট ছোট নৌকায় হাওরে ভেসে বেড়ানোয় আছে দুর্ঘটনার শঙ্কাও। সিনারিটা বেশি সুন্দর, যখন মানে সূর্যটা ডুবে যাচ্ছে তখন ওইটা দেখতে আরো বেশি ভালো লাগে। এখানে সবকিছুই ভালো, তবে নিরাপত্তাটা আর একটু ভালো দিলে আমার মনে হয় আর একটু সুবিধা হতো। সৌন্দর্যের পাশাপাশি ঝুঁকির বিষয়টি জড়িত। আমরা এই বিষয়ে ইতোমধ্যেই আমাদের মৌলভীবাজারের যে 3টি উপজেলা এটার সাথে সংশ্লিষ্ট হাকালুকি হাওরের সাথে এই 3টি উপজেলাকে আমাদের জেলা প্রশাসনের পক্ষ থেকে এবং পুলিশ বিভাগের পক্ষ থেকে আমাদের উপজেলা প্রশাসনকে এবং অফিসার ইনচার্জদের মাধ্যমে তাদেরকে নির্দেশনা দেওয়া হয়েছে। প্রতিবেশগত গুরুত্বপূর্ণ এলাকা হিসেবে হাকালুকি হাওরকে রামসার সাইট হিসেবে ঘোষণার প্রস্তাব সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে পাঠিয়েছে জেলা প্রশাসন। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। এ নিয়ে আরো জানাতে এবার মৌলভীবাজার থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী তুহিনুর রশিদ। তুহিন, ছোট ছোট নৌকায় হাওরে ভেসে বেড়ানোর ক্ষেত্রে দুর্ঘটনার একটা শঙ্কা থেকে যায়, এই বিষয়টি প্রশাসন কিভাবে দেখছে? জি দেখুন, মৌলভীবাজারে গেল 26 মার্চ থেকে কিন্তু সকল পর্যটন স্পটগুলো বন্ধ রয়েছে।
সরকারি ঘোষণায় এরপরেই কিন্তু কোনো পর্যটন স্পটে কিন্তু কোনো দর্শনার্থীকে দেখা যায়নি। বিগত যে কুরবানির ঈদ এর পর থেকেই মূলত এখানে পর্যটন স্পটগুলিতে দর্শনার্থীদের একটি উপস্থিতি লক্ষ্য করা গেছে। বিশেষ করে আপনি জানেন মৌলভীবাজারে দুটি হাওর রয়েছে, হাকালুকি এবং কাওয়াদিকি। এই হাওরগুলিতে কিন্তু এখন পর্যটকদের একটি উপস্থিতি খুব বেশি লক্ষ্য করা যাচ্ছে। যারা বলছেন তারা বলছেন আসলে যে যেসব মৌলভীবাজার মৌলভীবাজার থেকে জানাচ্ছিলেন সহকর্মী তুহিনুর রশিদ। এই ছিল আজকে সমগ্র বাংলাদেশে ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর। আরও বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং টুইটারে। ধন্যবাদ সবাইকে।